আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 14,460টি এবং 16 কোটি ভিজিটর এক বছরে চিকিৎসা নিচ্ছেন। তার মানে টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের যত সংখ্যক মানুষ চিকিৎসা নিচ্ছে তার একটি বড় ভলিউমে কিন্তু মিট আপ করতে পারছে কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকের আদ্যপান্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমরা বিষয় দিয়েছি একেবারে সিম্পল, আমরা নাম দিয়েছি কমিউনিটি ক্লিনিক। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর। সঙ্গে আছেন ডাক্তার আসিফ মাহমুদ, পরিচালক, মাঠ প্রশাসন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। আরও আছেন মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক, প্রশাসন ও অর্থ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আমরা কমিউনিটি ক্লিনিক মানে এই শব্দটির সাথে সারা বাংলাদেশের মানুষ মানে এই শব্দটি জানে, যারা যায়নি এবং যারা চিকিৎসা নিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একটু তথ্য জানতে চাই যে কতগুলো সেন্টার, কতজন চিকিৎসা নিচ্ছে, কি কি নিচ্ছে, একটু যদি বাস্তবতার কথা বলেন। গত স্বাধীনতার পরে গত 54 বছরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পরিবর্তন যদি এসে থাকে, কোনো সংস্কার যদি হয়ে থাকে, তাহলে ওয়ার্ল্ড লেভেলে 14,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন, এইটা কিন্তু একটা বড় সংস্কার। কারণ গ্রামের গরিব মানুষ বা প্রান্তিক মানুষজন কিন্তু উপজেলায় যাওয়া বা জেলায় গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য অনেক ডিফিকাল্ট এবং এটা কস্টলি একটা ব্যাপার। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এই কমিউনিটি ক্লিনিক 14,000 যে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছে ওয়ার্ল্ড লেভেলে, এইটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ এবং এটা একটা সরকারের স্থাপনা ওখানে তৈরি হয়েছে। আমাদের বেসিক্যালি এখানে প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে আমাদের 6,000 মানুষের জন্য এই কমিউনিটি ক্লিনিক এটা স্থাপন করা হয়েছে। অথবা আরেকটা শর্ত হচ্ছে যে হাফ অ্যান আওয়ার ওয়াকিং ডিস্টেন্স, মানুষজন যেন আধা ঘন্টার মধ্যেই এই কমিউনিটি ক্লিনিকে পৌঁছাইতে পারে। কমিউনিটি ক্লিনিকের কাজটা হচ্ছে যে খুবই প্রাইমারি লেভেলে যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো, সিম্পলি জ্বর, সর্দি, কাশি বা সিলে যাওয়া অথবা চুলকানির ওষুধ, এই টাইপের ট্রিটমেন্টগুলো এখান থেকে করা হয়। প্রেশার মেপে দেওয়া হয়, ডায়াবেটিক টেস্ট করা হয়, নন কমিউনিকেশন ডিজিজের জন্য যেগুলো আর্লি ডিটেকশন বিষয়টা আছে সেই কাজগুলো এখানে করা হয়। আর একটা জিনিস হচ্ছে এখানে 22 ধরনের ওষুধ ফ্রি দেওয়া হয়। আর থার্ড থিং হচ্ছে রেফারেল সিস্টেম। যদি কোনো রুগী আসে বা কোনো সেবা গ্রহীতা আসে, তার যদি কোনো উন্নততর চিকিৎসার প্রয়োজন হয় তাহলে উপজেলা হসপিটালে রেফার করে। এই বেসিক 3টা ফাংশন এই কমিউনিটি ক্লিনিকগুলোর থেকে করা হয় এবং এতে দেখা যায় যে বছরে প্রায় আমার 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় 16 কোটি মানুষকে বছরে এই সার্ভিসটা দেওয়া হয়। এটা গ্রামের মানুষজনের জন্য একটা বড় ফ্যাক্টর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আসিফ মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে 14,460টি কমিউনিটি ক্লিনিকের কথা যে বলছি, এটি কি একেবারে প্রথম দফাতেই তৈরি হয়ে গিয়েছিল নাকি হচ্ছে এটা ধাপে ধাপে তৈরি হয়েছে, এবং এই সেন্টারগুলোর কি অবস্থা এখন আছে, সবগুলোই কি ফাংশনাল কিনা? আসলে কমিউনিটি ক্লিনিক প্রথম এই কনসেপশনটা শুরু হয় 1996 সাল থেকে। পরে 98 সালে এটা যখন বাস্তবায়ন হলো একটা প্রজেক্টের মাধ্যমে, তখন সেই পর্যায়ে 8,000-এর মতো, মোটামুটি 8,000-এর থেকে একটু কম বেশি হবে, কমিউনিটি ক্লিনিক হয়। পরবর্তীতে আবার ধাপে ধাপে এটা বেড়ে একটা প্রতিটা ওয়ার্ড পর্যায়ে, এখনও বাংলাদেশের যে ইউনিয়নগুলো আছে সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে 3টা পুরাতন ওয়ার্ড, ওইগুলোকে আবার ভেঙে 9টা করা হয়েছে, প্রতিটা আবার 3টা করে। তো পুরাতন ওয়ার্ডের যে 3টা, প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে একটা, কিংবা যেসব কিছু কিছু জায়গায় আছে অনেক বড় বড় ওয়ার্ড, অনেক এলাকা নিয়ে, সেখানে একের বেশিও আছে আমাদের। তো সেভাবে একটা হিসেব করে দেখা যায় যে প্রতিটা ওয়ার্ডে যদি একটা করে করা হয় 18,000-এর মতো প্রয়োজন। আর বাংলাদেশের ওই সময় যে জনসংখ্যা ছিল, প্রতি 6,000 জনের জন্য একটা, কিংবা স্যার একটু আগে বললেন যে আধা ঘন্টার ওয়াকিং ডিস্টেন্সে একটা যদি হয়, তো 15 থেকে 18,000 এরকম একটা সংখ্যা আসে। কিন্তু এখন জনসংখ্যা বেড়েছে এবং এটার ক্যাচমেন্ট এরিয়ায় পপুলেশন 6,000 থেকে ছাড়িয়ে প্রায় 10,000-এর মতো হয়েছে। তো বেড়ে এটা ধাপে ধাপেই বেড়েছে। আপনি যেটা বলেছেন যে এখন বর্তমানে 14,460টা ফুললি ফাংশনিং আছে, পাশাপাশি আরও বেশ কিছু মানে নির্মীয়মান আছে, সেগুলো হয়তো হ্যান্ডওভার হলে চালু হয়ে যাবে। চাহিদা কত বা আরও কত প্রয়োজন, মানে আপনাদের তথ্য কি বলে? আমাদের সর্বশেষ ছিল যে 18,000 থেকে এটা কমিয়ে আমরা 4th সেক্টর প্রোগ্রাম যেটা শেষ হলো, সেটার মধ্যে আমাদের 15,000 টার্গেট ছিল।
এবং 2030-এ যদি 5th সেক্টর প্রোগ্রাম হয় সেটা, অথবা 2030 সালের মধ্যে 18,000 করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু আপাতত 15,000 আমাদের মানে পরিকল্পনায় আছে। 14,460টি, মানে আরও 540টি করা প্রয়োজন। কিন্তু স্যার, আপনার একটা বক্তব্যতে আমরা শুনেছিলাম যে বাংলাদেশে আরো অনেক করা হচ্ছে, সেটির সংখ্যা আপনারা কত বলেছিলেন? 500টি। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের নর্মাল সিনারিও হচ্ছে 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক হবে, কিন্তু যদি আমরা দেখি যে হাওর এলাকা, হিল ট্র্যাক্ট এলাকা অথবা চর এলাকায়, এই সব জায়গায় 6,000 মানুষের জন্য যদি আমরা কমিউনিটি ক্লিনিক তৈরি করি, তাহলে আমাদের লোকজন সেবা নিতে পারবে না, কারণ ওখানে 1 কিলোমিটার যেতে ওদের অনেক সময় লাগে, অথবা অনেক ডিস্টেন্স এই জনসংখ্যা হিল ট্র্যাক্টে, জনসংখ্যার হিসেবে চিন্তা করলে সেখানে হবে না। এই জন্য আমরা ওখানে একটু চিন্তা করছি এরকম যে 3,000 লোকের জন্য যদি আমরা একটা করে কমিউনিটি ক্লিনিক তৈরি করি, ওই সব এলাকার জন্য, হাওর এবং হিল ট্র্যাক্টের জন্য, হিল ট্র্যাক্টের যে 3টা ডিস্ট্রিক্ট আছে সেখানকার জন্য এটা যদি করতে পারি, তাহলে আমাদের আরও কিছু কমিউনিটি ক্লিনিক প্রয়োজন হবে। আর চর এলাকার জন্য, চর এলাকার মানুষজনের আসলে যোগাযোগ ব্যবস্থা এবং তাদের যে সহায়তার যে সিস্টেমটা, এইটা একেবারেই অপ্রতুল। এই কারণে আমরা যদি ওখানে 2,000 মানুষ থাকে, তার জন্য আমরা একটা কমিউনিটি ক্লিনিক দেওয়ার চিন্তা ভাবনা করছি। এরকম একটা ডেভেলপমেন্ট আমাদের চিন্তায় আছে। এখানে বেসিক্যালি আমাদের জাইকে একটা ফান্ড দেওয়ার কথা, এটা প্রসেস চলছে। জাইকে আমাদেরকে 516টা কমিউনিটি ক্লিনিক তারা রিনোভেট করে দিবে বা নতুন করে দিবে। আরেকটা প্রপোজাল ছিল ওপেকের, ওপেক আমাদেরকে 5,080টা কমিউনিটি ক্লিনিক তারা আমাদেরকে পুনর্নির্মাণ বা নির্মাণ করে দিবে, এরকম একটা প্রস্তাব আছে। এইটা আমার কাছে মনে হয় যে, এবং সোসাইটিতে ডিমান্ডও আছে। আমাদের শুধুমাত্র যে সাধারণ জনগণ চাচ্ছে তা না, অনেক বড় ধরনের স্টেক হোল্ডার যারা আছে তারাও কিন্তু ডিমান্ড করতেছে তাদের এলাকায় একটা কমিউনিটি ক্লিনিক হবে, এবং তারা উইলিংলি কিন্তু তারা জমি দিতে খুবই আগ্রহী। তো এই কারণে আমাদের আরও কিছু কমিউনিটি ক্লিনিক, কারণ ডক্টর আসিফ যেটা বলছে যে আসলেই ওখানে আমাদের 18,000 এক সময় করার কথা ছিল, এখন জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে আসলে এর চেয়েও বেশি করার প্রয়োজন হতে পারে। কিন্তু যারা ফান্ড দিতে চাচ্ছে তারা কি রেনোভেশনের কথাও বলছে? একেবারে নতুন করে এতগুলো করা হবে এরকম কোনো আলাপ আসলে নাই। নতুন করে চাহিদা বেসিক্যালি এইটা আমাদের তরফ থেকে যদি আমরা প্রস্তাব পাঠাই, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য সেবা বিভাগ কিন্তু বেসিক্যালি এই সিদ্ধান্তটা নেবে, কোথায় কোথায় হবে, কতগুলো হবে, এটা কিন্তু সিদ্ধান্তটা পুরোটাই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এবং মন্ত্রণালয়ে কিন্তু একটা কমিটি আছে, জয়েন্ট সিটির নেতৃত্বে একটা কমিটি আছে, তারা কিন্তু এটা যাচাই বাছাই করে ফাইনাল সিদ্ধান্ত নেবে যে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো কোথায় কোথায় স্থাপন হবে। আমরা শুধু প্রস্তাবগুলা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো আর কি। ধন্যবাদ। মোহাম্মদ নাসির উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে এরকম চাহিদা কেমন আছে সারা বাংলাদেশ থেকে? জমি দিতে চাই বা আপনারা মানে যা নেবার মাধ্যমে একটা দিতে চান, এখন যদি আমি মনে করি আমার ওয়ার্ডে একটি দরকার নাই, তাহলে কি এটা কি পাস হবে না হবে না, আসলে কি অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। আসলে চাহিদা কিন্তু বাড়ছে। আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় 500 কাছাকাছি আবেদন আছে, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে সরকার একটু ধীর চলনীতিতে চলছে। আমরা এগুলো প্রসেস করে রেখেছি, সরকার যখন চাইবে তখন আমরা প্লেস করব। এই মুহূর্তে মিটিং যদিও হয়নি, আমরা শুনছি একটা মিটিং সামনে হতে পারে, সেক্ষেত্রে আমরা প্লেস করব। তবে আবেদন কিন্তু উন্মুক্ত, আবেদনের দ্বার, আবেদন করছে প্রতিনিয়ত, হচ্ছেও। এইটা আমরা মনে করি আসলে আমরা আগে দেখেছি যে কাজ হচ্ছিল অনেক, বা মানুষের কিন্তু আপনি মনে একটা কথা বলে রাখা দরকার, এটা কিন্তু পিপি মডেলে পরিচালিত হবে। ট্রাস্ট আইন যেটা 2018 সালে যেটা হয়েছে, 19 সালে একটা বাস্তবায়ন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, যারা আমরা দেখি ম্যাক্সিমাম ক্লিনিকগুলো জরাজীর্ণ, অনেকগুলো যে পলিস্টার খুলে খুলে পড়তেছে, রং নাই, বসার জায়গা নাই। সরকার কিন্তু শুধুমাত্র আমাদের সিএসিপি যে আছেন তাদের বেতনটা দিচ্ছেন আর মেডিসিন দিচ্ছেন, বাদ বাকিটা কিন্তু দিচ্ছেন কিন্তু কমিউনিটি। আমরা আসলে এই দিক থেকে আমি কেন জানি মনে হচ্ছে কমিউনিটি পিপলের দায়বদ্ধতার ঘাটতি আছে। এটা কিন্তু কমিউনিটি পিপল, ওদের 13 সদস্য কমিটি আছে, এই কমিটি কিন্তু দেখভাল করার কথা, ওদের কি প্রয়োজন পড়বে। অনেক দানশীল লোক এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে, আপনি প্রাইভেট পার্সন, পাবলিক পার্সন, এনজিও, জিও, যে কেউ এখানে কিন্তু হেল্প করতে পারে। ট্রাস্ট একটা বড় সুবিধা। বিদেশ থেকে যে জাকাতের টাকা বলি, অনুদানের টাকা বলি, নিতে পারি আমরা। এটা জানি কেন জানি আমার প্রচার অভাবে হতে পারে, বা জনগণের মাঝে আমরা হয়তো পৌঁছাতে পারি নাই যে আপনারা আসেন, এই ক্লিনিকটা আপনারাই কাজ করবেন, আপনারা সেবা নেবেন। এইটা যদি আপনি বলেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ক্লিনিকগুলো জরাজীর্ণ,
এবং অনেক জায়গায় ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে। আমরা ছবিতেও দেখি আর কি, যে মনে হয় না, তারপরেও মানুষের যে স্রোত, ওই জরাজীর্ণ অবস্থার মধ্য দিয়েও তো মানুষ ভিড় করে করে চিকিৎসা নিচ্ছে। কিন্তু আমি নিয়মটা আরেকবার একটু আপনার কাছে জেনে নিতে চাই, যে আসলে কোন নিয়মের মাধ্যমে আবেদন করবে, কোন এলিজিবল, মানে কিভাবে হলে সে একটা কমিউনিটি ক্লিনিক ছাড়পত্র আপনাদের কাছে? একেবারে সিম্পল এবং খুব সহজ। ছোট্ট একটা আবেদন ব্যবস্থাপনা পরিচালক বরাবর দিতে হয়। আর জমি যদি দিতে চান যিনি, 300 টাকা অঙ্গীকারনামা দিবেন একটা স্ট্যাম্পে, জমি যিনি দিবেন। এটা আবেদন দেওয়ার পরে আমরা যখন মন্ত্রণালয়ে পাঠাবো, বাছাই কতটুকু জমি হতে হবে? এটা 8%। 8%, আগে ছিল 5, এখন 8% হতে হবে। এটা পরে মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, মন্ত্রণালয়ে যাচাই বাছাই কমিটি আছে, সিলেক্ট হলে সেক্ষেত্রে আমরা সচিব মহোদয়, মানে সরকারকে জমিটা লিখে দিতে হবে, সেক্ষেত্রে সচিব মহোদয় বরাবর। বাস এইটুকু, একেবারে খুব সাধারণ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আপনার কাছে মানে একটা মডেল ক্লিনিকের, মানে একদিনের সারাদিনের এই যে খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত কি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বা কোন ওষুধ নিয়ে যাচ্ছে, মানে একটু চিত্রটা আপনার মুখে একটু শুনতে চাই। আমাদের যে স্বাস্থ্য বলতে আমরা যেটাকে বুঝি, সেটা 3টা ফ্যাক্টর এখানে কাজ করে। একটা হচ্ছে প্রমোশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে কিউরেটিভ। যে কোনো কারণেই হোক বাংলাদেশে আমরা কিউরেটিভ সিস্টেমটাকে ডেভেলপ করতে পারছি, এখানে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু প্রমোশন এবং প্রিভেন্টিভ বিষয়টাতে আমরা আগাইতে পারি নাই। আমাদের মূল বিষয়টা হওয়া উচিত ছিল প্রমোশন এবং প্রিভেন্টিভ। 40 বছর বয়সের একজন ছেলে বা মেয়ে স্ট্রোক করে মারা যাবে অথবা হার্ট অ্যাটাক করবে, এইটা তো কোনো সমাজে কিন্তু অ্যালাউড না। আমাদের যেটা জিনিস হবে, সে হয়তো 72 বছর বয়সে গিয়ে স্ট্রোক করবে, তার আমরা ট্রিটমেন্ট করব, কিন্তু 40 বছর বয়সে স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, এইটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেই জায়গায় আমাদের গুরুত্ব দেওয়ার সুযোগ ছিল এবং এখনও আছে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু এই কাজগুলো করতে পারে। আমরা এখানে যে সেক্টরটা আছে, FWA একজন আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট একজন আছে, আমাদের CHCP একজন আছে, এরা সবাই মিলে যদি এই বিষয়গুলোকে যদি প্রমোট করে, তাহলে কিন্তু আমরা অনেক দূর স্বাস্থ্য ব্যবস্থায় আমরা অনেক দূর আগায় যেতে পারতাম। তাই এইখানে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো হচ্ছে যে সকাল 9টার থেকে 3টা পর্যন্ত ওরা সার্ভিস দেয় এবং CHCP এখানে নিয়মিত 6 দিন বসে, ওয়ার্কিং ডেতে 6 দিন বসে। FWA 2 দিন ওখানে বসে, আর হেলথ অ্যাসিস্ট্যান্টও 2 দিন এখানে বসে। এই সম্মিলিতভাবেই এই সার্ভিসটা তারা দিয়ে থাকে। এখানে আগেই বলছি আমি যে 22 ধরনের ওষুধ দেওয়া হয়, তারপরে ফ্যামিলি প্ল্যানিং থেকে কন্ট্রাসেপটিভ সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়। তো এইখানে সুযোগ আছে ভালো কাজ করার। ডাক্তার আসিফ মাহমুদ, আমরা মানে চিকিৎসকের টাচটা কিভাবে পাই আসলে এই কমিউনিটি হেলথ ক্লিনিক? তাদের সাথে যোগাযোগ বা মানে সিস্টেমটা আসলে কি? সবাই কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক চায়, আর আমাদের দেশে যিনি চিকিৎসা দেন বা এমনকি ওষুধ বিক্রেতা, তাকেও ডাক্তার হিসেবে সম্বোধনের একটা ট্রেন্ড আছে আমাদের দেশে। তো কমিউনিটি ক্লিনিকে এবং মানে সর্বস্তর অনেক জায়গা থেকে এরকম একটা আমাদের কাছে দাবিও থাকে যে এখানে যাদেরকে এখন নিয়োগ দেওয়া হয়েছে CHCP, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তাদের জায়গায় ডাক্তার না হলেও কমপক্ষে একজন টেকনিক্যাল পারসন, যেমন আমরা ম্যাথস থেকে যারা পাশ করে সেই ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা, তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু মূলত স্যার যেটা বললেন যে প্রিভেন্টিভ এবং হেলথ প্রমোটিভ কাজের জন্য আমাদের প্রাইমারি হেলথ কেয়ার, যেটা প্রাইমারি হেলথ কেয়ারে আসলে খুব বেশি প্রয়োজন নাই। একেবারেই কমিউনিটি ক্লিনিকে যতটুকু সার্ভিস দেয়া হয়, শুরুতেই 3টা সার্ভিসের কথা বলা হলো, যে কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ, এখানে 20টা ওভার দ্য কাউন্টার ড্রাগ, আর 2টা হচ্ছে হলো একটা ডায়াবেটিসের, একটা হাইপারটেনশন, উচ্চ রক্তচাপের জন্য। তো এই 2টা ওষুধ হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে যারা ডায়াগনোজড হবে, একটা বই থাকে, ছোট্ট একটা বইয়ের মধ্যে ওদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা এগেইনস্টে দেওয়া হয়, আর বাকি 20টা চুলকানি, জ্বর, সর্দি, কাশি এসব সাধারণ ওষুধ। তো এই ওষুধগুলো ডিসপেন্স করা এবং কিছু শিক্ষা বার্তা দেওয়া, এগুলোর জন্য আসলে খুব বেশি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন এখন পর্যন্ত নাই। তবে ডাক্তারের টাচ অবশ্যই আছে। স্যার একটু আগে বললেন যে রেফারেলের যে বিষয়টা, যদি আমরা একটা কথা এখানে উল্লেখ করা প্রয়োজন, যে যারা কমিউনিটি ক্লিনিকে আসেন তাদেরকে আমরা রোগী বলি না, প্রথমেই তাদেরকে আমরা বলি সেবাগ্রহীতা। তাদের মধ্য থেকে যদি কাউকে মনে হয় যে সিমটমের ভিত্তিতে রোগী হতে পারে, সেই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 3%। তো 3% রোগী হওয়ার একটা সম্ভাবনা থাকে।
তো তাদেরকে রেফার করা, এবং তিনি একটা রেফারেল স্লিপ আছে, সেটা এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে ইফেক্টিভলি এস্টাবলিশ করতে পারি নাই যে তারা সঠিকভাবে সঠিক জায়গায় যাচ্ছেন এবং ঠিক চিকিৎসাটা নিয়ে আবার ফেরত আসছেন। তারপরেও এটা আমাদের একটা অন্যতম ম্যান্ডেট যে রেফারেল লিঙ্কেজটা এফেক্টিভলি তৈরি করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। হ্যাঁ, মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই যে 16 কোটি ভিজিটর 1 বছরে চিকিৎসা নিচ্ছেন, এবং খুব চমৎকার করে একটি বিষয় বলেছেন যে তাদেরকে আমরা রোগী বলছি না, তারা সেবাগ্রহীতা। এই 16 কোটি ডেটা পর্যালোচনা হয় কিনা যে কত অংশের মধ্যে কতজন আসলে রোগী হলো, কোন রোগের প্রাধান্য বেশি, এটার কোনো সিস্টেম আমাদের আছে কিনা? এইটা আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আমাদের যে সিএসসিপি যারা আছেন ওনাদের ওখানে অনেকগুলো রেজিস্টার দেওয়া আছে, প্রায় 17টা, সবগুলো না। যেমন জেনারেল রোগীর একটা রেজিস্টার, মা ও শিশুদের জন্য একটা রেজিস্টার, শিশুদের জন্য একটা রেজিস্টার, এরকম অনেকগুলো রেজিস্টার আছে। এই রেজিস্টারগুলো তারা ফিল আপ করার পরে ওই ডেটাটা তারা এমআইএসে পাঠায় দেয় অনলাইনে। এমআইএসে অটো জেনারেটেড যে তারা যে ডেটাটা ওখানে ইনপুট দেওয়ার পরে এটা এমআইএস স্বাস্থ্য অধিদপ্তরের যে এমআইএস আছে সেই এমআইএসের সাথে যুক্ত হয়। কারণ এই ট্রাস্ট গঠনের আগে কিন্তু এটা স্বাস্থ্য অধিদপ্তরের ডিসপোজালে ছিল এই অপারেশনের প্ল্যানটা। এই কারণে ওই ডাটাগুলো ওখানে যাচ্ছে। এইটা আমরা চিন্তা করছি যে এইটা আমরা তাদের কাছে থাকবে, প্লাস আমাদের কাছেও থাকবে এরকম এই ডাটাটা। এটা নানা কারণে নানাভাবে এটা কাজে লাগানো যায়। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে কমিউনিটি ক্লিনিক ওয়ার্ল্ড লেভেলে এইটা কিন্তু প্রায় 70টা দেশে মানে নানাভাবে সমাদৃত হয়েছে, তারা সবাই এটাকে এপ্রিসিয়েট করছে গোটা পৃথিবীতে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের বান কি মুন জাতিসংঘ মহাসচিব, উনি কিন্তু মৌলভীবাজারে উনি এসেছিলেন এই কমিউনিটি ক্লিনিক দেখার জন্য, এবং উনি এটা দেখে খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন যে আসলে এটা খুব ভালো একটা প্রজেক্ট। মোর দেন দ্যাট, আমাদের জাপানে একটা কিউশু ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির একটা ইউনিট কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করছে। আমরা ভবিষ্যতে যে টেলিমেডিসিনের কথা বলছি, এটা কিন্তু লোকাল ডিমান্ডও, আমাদের যেমন গাজীপুরের ডিসি একটা প্রস্তাব পাঠিয়েছে যে কীভাবে টেলিমেডিসিন সুবিধাটা চালু করা যায়। তা আমরা ভবিষ্যতে এরকম চিন্তা আছে, যদি আমরা টেলিমেডিসিনটা চালু করতে পারি তাহলে কিন্তু অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। মূল কথা হচ্ছে যে এখন এই যুগে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে কিন্তু আইটি সেক্টরটা নানাভাবে ডেভেলপ করছে। এইখানে রোবোটিক সার্জারি পর্যন্ত হচ্ছে বাইরের থেকে। এখন আমাদের যে রেফারেল সিস্টেম আছে, যে আমরা গদবাধা হয়তো ওই স্লিপ নিয়ে গিয়ে আমরা পাঠাচ্ছি উপজেলা হসপিটালে, এর বাইরেও কিন্তু যদি রুগী আরও জটিল রুগী পাওয়া যায় কোনো কারণে, তাইলে সরাসরি তাকে ঢাকায় বা বড় ডাক্তারের কাছেও ফোনের মাধ্যমে কিন্তু পাঠানো যায়। এটাও কিন্তু রেফারেল সিস্টেম বলা চলে আর কি। তা টেলিমেডিসিন যদি আমরা চালু করতে পারি তাহলে কিন্তু মানে এই ট্রিটমেন্ট সিস্টেমটা অনেক বেশি সহজ হবে। মানুষজন এখন আপনি যেভাবেই দেখেন না কেন, ইন্ডাস্ট্রিয়াল মানুষজনের মধ্যে সময়টা একটা বড় ফ্যাক্টর। তারা কোনো জায়গায় বেশি সময় দিতে চায় না, সো দ্যাট অল্প সময় আমাদের সিএসসিপের কাছে গেল, সে অনলাইনে কানেক্টেড করে দিল, ডক্টরের সাথে যোগাযোগ করে সে কিন্তু সুন্দর প্রেসক্রিপশনটা সাথে সাথে পেয়ে যেতে পারে। এটা কিন্তু সুযোগ আছে আমাদের। ধন্যবাদ। মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনার কাছে জানবো যে আপনি তো প্রশাসন অর্থ, মানে অর্থের বরাদ্দ কি আসলে বাড়ছে কিনা ক্রমাগতভাবে? মানুষের চাহিদা বাড়ছে, রেনোভেশনের প্রসঙ্গ তো পরে। ওষুধ দেবার ক্ষেত্রে আগেও কি 22টা ওষুধই দেওয়া হতো, নাকি আগে কম ছিল, এটা আস্তে আস্তে বাড়ছে বা আরও বাড়তে পারে, বা আপনারাও চিন্তা করছেন যে আরও বেশি ফ্যাসিলিটেট করা, মানে কি অবস্থায় আছে এখন? না, ওষুধ আগে ছিল 35 ধরনের। আচ্ছা, এটা কমে আসলে আমরা 22 ধরন বলি। 22 ধরনের মধ্যে মূলত আমরা সব জায়গায় 22 ধরনের দিই না, যেখানে এনসিডি কর্নার বলে সেখানে 22 ধরনের যাচ্ছে, আর প্রায় ক্ষেত্রে 20 ধরনের। কিন্তু 35 থেকে আবার কমে 20 হলো। এটা হলো অনেকগুলো অ্যান্টিবায়োটিক ছিল বা যেগুলো সেন্সিটিভ, হাইলি ডাক্তারদের রিকমেন্ড দরকার, ওভার দ্য কাউন্টার যেটা দেয়া যায় না, যাতে মিসইউজ না হয়। আমাদের সিএসসিবিরা যেহেতু অল্প ট্রেনিংয়ে ওদেরকে দেয়, ওদের তো মূলত স্বাস্থ্য জ্ঞান দেওয়ার বিষয়। এখন অনেক সময় মেডিসিন দিতে গিয়ে ভুল চিকিৎসার সম্ভাবনা থেকে হচ্ছে আর কি, মানে ওই অনেকটা মুরগির মতো ওষুধ আমরা শুনেছি। এটা সরকার ভালো ডিসিশন নিয়েছে আমার মনে হয়। যেগুলো
মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই বা যেগুলো দেয়া সচরাচর সেগুলোই সরকার মানে যেটা দেয়ার জ্ঞান যিনি দিবেন তার নাই, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কবে বন্ধ হয়েছে? এটা 2 বছরের মতো, প্রায় 23 সালে। মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি কমিউনিটি ক্লিনিককে আসলে কোন অবস্থায় পেলেন বা কোন কোন স্বপ্ন দেখতে শুরু করেছেন? আমি 4 মাস আগে এখানে জয়েন করেছি, কিন্তু আমার কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু মোটামুটি সচল ছিল বলা চলে, একেবারে বন্ধ ছিল না। কিন্তু হয়তো গত 1 বছরে কোনো কারণে হয়তো আমরা ওষুধটা কিনতে পারি নাই, বাজেট ছিল না। কিন্তু আমি আসার পর কিন্তু 120 কোটি টাকার আমরা ওষুধ কিনেছি। এখন আমাদের কাছে 45 কোটি টাকা আছে। আমি নেক্সট সেশনে আবার 45 কোটি টাকা পাবো। এই ওষুধ আমরা প্রসেস শুরু করতেছি এখনই, যেন ঔষধ ঠিকমতো সাপ্লাই দেওয়া সম্ভব হয়। বেসিক্যালি আমার স্বপ্নটা হচ্ছে যে আমরা ওই যে বলছি প্রমোশন আর প্রিভেন্টিভ, এই দুইটা সেক্টরে আমরা কাজ করতে পারি। আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, গোটা পৃথিবীতে সমস্ত মানুষ 24 ঘন্টা 1 ঘন্টা নিজের জন্য রাখে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষজন এখনও নিজের জন্য 1 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ বা কোনো কিছুই করে না। সো দ্যাট ট্রিটমেন্ট তো পরের অপশন, তার আগের অপশন হচ্ছে আমি সুস্থ থাকতে চাই, এটা করার জন্য তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এটা কেউ বলেও না। আমরা যদি ফোর্স ক্রিয়েট করি বা বলি যে যে সচেতনতা তৈরি করি, তাহলে কিন্তু আস্তে আস্তে হবে। আমার শুধুমাত্র ঔষধ ডিপেন্ডেন্সিটা দরকার নেই, তো আমার নিজেকে কিভাবে সচেতন রাখতে হবে, ভালো থাকতে হবে, সেই বিষয়টা ইনশিওর করা আসলে দরকার। এই জন্য আমি মনে করি যে কমিউনিটিতে যেগুলো আছে, প্রত্যেকটা কমিউনিটিতে ওখানে যেগুলো স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, সব জায়গায় আমরা প্রচারণা চালাবো যে আমাদের কি কি কাজ করা দরকার। এগুলো সচেতনতা তৈরি করতে পারলে জনগণ কিন্তু এমনিতেই অনেক ধরনের রোগ কিন্তু কমে আসবে আমাদের। আমরা কিউরেটিভটার দিকে গুরুত্ব দেবো, সেটা ঠিক আছে, কিন্তু এইখানে প্রমোশন এবং প্রিভেন্টিভকে মোর প্রায়োরিটি দিতে হবে। রাইট। ডাক্তার আসিফ মাহমুদ, আমরা মাঝখানে একটা প্রোগ্রামে একজন জাপানিজ গাইডকে আমরা একজন হঠাৎ করে প্রশ্ন করলেন আমাদের গাড়ি থেকে, একজন ডাক্তার, যে আপনার বয়স কত? তো উনি খুব অবাক হয়ে গেলেন, আমরাও খুব অবাক হলাম যে এটা কি কোনো প্রশ্ন হলো উনি তাকে বয়স। কিন্তু উনি যখন বললেন তার বয়স 50, আমরা আরও বেশি হতবাক হলাম। মানে তাকে খুব বেশি 25-30-এর বেশি মনে হয়নি। কারণ সুস্থতা তাকে কোন পর্যায়ে বা মানে তাদের জীবনযাপন, জাপানিজদের অবশ্যই আপনারা আরও ভালো জানবেন। আমি কথাটি এই কারণে বলছিলাম যে স্যার যেভাবে বলছেন যে প্রমোশন বা প্রতিরোধের আলোচনা, এটি যত সহজ আমরা মনে করি, বাংলাদেশের মানুষ আপনি দেখবেন যে চেম্বারে গেলে আগেই বলে ওষুধটা লিখে দেন, কিন্তু এক্সারসাইজটা তিনি করছেন না, অন্য কাজগুলো তিনি করছেন না। এটি করতে হলে তো অনেক জনবলের প্রয়োজন, বা এটি করার পদ্ধতি কি বা কীভাবে এই জায়গাতে আপনারা যেতে চান? আমি নিজে একজন ডাক্তার, আমি এখন হয়তো এখানে কাজ করছি, কিন্তু আমি বাংলাদেশ হেলথ সিস্টেমে মেডিকেল কলেজ, হসপিটাল, মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে কাজ করা, জেলা হাসপাতাল থেকে শুরু করে উপজেলায় ইউচিএফপি হিসেবে কাজ করা, মানে সমস্ত টিয়ারে কাজ করার সুযোগ হয়েছে। এবং একটা জিনিস খুব ফিল করি আসলে, যে আমরা চিকিৎসা বলতেই কিউরেটিভটার দিকে খুব বেশি চিন্তা করি। এটা আসলে স্বাভাবিক, মানুষ ওষুধ পেতে পছন্দ করে এবং সে সেটা নিয়ম মতো খাক বা না খাক, সে এটা চায়। মানুষ একটা মানে ট্যানজিবল কিছু দেখতে চায়। হেলথ এডুকেশন বা হেলথ প্রমোশন, এই কথাগুলো তো আসলে ইনট্যানজিবল। মানুষ শুনতে শুনতে হয়তো এমনও আছে যে অনেকে আমাদের থেকেও বেশি জানে, একজন স্বাস্থ্যকর্মীর থেকে সাধারণ লোকজন বেশিও জানতে পারে। ইভেন স্বাস্থ্যকর্মীও তো সেটা পালন করছেন, এরকম অনেক আছে। এক্স্যাক্টলি, আপনার কথা ঠিক। এখন এখানে আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে হেলথ ওয়ার্কফোর্স, আমাদের ওয়ার্কফোর্সের অবশ্যই প্রয়োজন, ভীষণ প্রয়োজন, এটা প্রত্যেকটা লেভেলে। এবং সেই একদম কমিউনিটি ক্লিনিক, উপজেলা সাবসেন্টার, ইউনিয়ন সাবসেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল, তারপরে মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট, প্রতিটা জায়গায় শুধু ডাক্তার না, নার্স এবং অক্সিলারি যত ফোর্স আছে, মানে ওদের কিন্তু একটা বড় অবদান প্রতিটা জায়গায়। তো এরা যদি মানে শুধু প্রয়োজনই না, সংখ্যায় প্রয়োজন না, স্কিলডও দরকার এদের। স্কিল ম্যান পাওয়ার ছাড়া আগানো সম্ভব না। পাশাপাশি আমার কাছে একদম মানে আমার ব্যক্তিগত অভিমত একটা মনে হয় দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা থেকে, যে যদি আমার সরকারি ফ্যাসিলিটিগুলোকে মানে ইভেন 100% আমি না পারি, 80%ও আমি ফুল ফ্লেজে চালু করতে পারি, 80%, তাহলে কিন্তু মানে বাংলাদেশের হেলথের অবস্থা একদম চেঞ্জ হয়ে যাবে, মানে অনেক বেশি পরিবর্তন পজিটিভলি হবে। আমার সেটা কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা পর্যায়ে। আমি আপনার এই জায়গা থেকে মোহাম্মদ আখতারুজ্জামান, দেখবেন যে স্বাস্থ্য সংস্কার কমিশনে একটি কথা খুব বারবার ঘুরে ফিরে আসছিল, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।
মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো মডেল কি কমিউনিটি ক্লিনিকের সাথে অ্যালাইন করা যায় বা এগুলো নিয়ে কোনো ভাবছেন আপনারা? আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমাদের যে আইনটা আছে, এই আইন অনুযায়ী আমরা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আমাদের সাথে কাজ করতে পারি। আমাদের কমিউনিটি ক্লিনিকের সাথে যে কোনো এনজিও কাজ করতে পারে, বাইরের ডোনাররা কাজ করতে পারে। তারা যে কোনো বড় এনজিও যদি এরকম হয় যে বাংলাদেশের যতগুলো কমিউনিটি ক্লিনিক আছে, তারা ওখানে একজন তাদের নার্স বা মিডওয়াইফারি ওখানে তারা আমাদেরকে দেয়, সার্ভিসটা দেয়, এই খরচটা তারা যদি বিয়ার করে, তাহলে কিন্তু আমরা ওখানে নর্মাল ডেলিভারিটা করতে পারি। আপনি জানেন যে কিন্তু সেটা চাওয়ার লোক আছে কিনা, বা উনি চাইলেই বা আপনি দেয়ার সিস্টেম আছে কিনা আপনাদের? ওনারা আমরা চাইতে পারি, আমরা যদি চাই এবং ওনারা যদি দেয়, আমাদের সাথে সিম্পলি একটা এমইউ করতে হবে। এমইউ করার পরে তারা এই সার্ভিসটা আমাদেরকে দিতে পারে। আমাদের কিন্তু বর্তমানে কিন্তু 14,000-এর মধ্যে কিন্তু মিনিমাম 1,000 কমিউনিটি ক্লিনিকে কিন্তু বিভিন্ন এনজিও, দাতা সংস্থা তারা কিন্তু কাজ করছে, অলরেডি কাজ করতেছে। সো দ্যাট আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে শুধুমাত্র 1,000-এর মধ্যে সীমাবদ্ধ না, আমরা 14,000-কেই আমরা এটার সাথে ইনকর্পোরেট করতে চাই। মানে ডেলিভারির কত দূর পর্যন্ত আপনারা করতে পারেন? ডেলিভারি তো করেন না, নরমাল ডেলিভারি করতে পারি আমরা। আমাদের প্রায় 1.5 লক্ষ নর্মাল ডেলিভারি কিন্তু আমাদের সিএসসিপিরা যারা করিয়েছে, যারা মহিলা সিএসসিপি আছে, প্রায় 52% মহিলা সিএসসিপি কিন্তু বাংলাদেশে আছে, এবং এদের মধ্যে প্রায় এখন পর্যন্ত 1.5 লক্ষ নর্মাল ডেলিভারি করেছে এবং কোনো ক্যাজুয়ালিটি নেই। আমরা যদি দেখি পঞ্চগড়ের যে মেয়েটা আমাদের মেহরুন নাহার, সে কিন্তু একা 1352টা নর্মাল ডেলিভারি করিয়েছে। এখানে আনতে চাই একদিন, আপনারা নিয়ে আসেন। 1352, মৌলভীবাজার আরো বেশি স্যার, মৌলভীবাজার আরও বেশি না। এইরকম যেটা হচ্ছে যে আমরা আসলে একটা জিনিস আমরা জানি না, একজন তরতাজা মহিলা তাকে যখন সিজার করা হয় তখন কিন্তু সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা কখনো খেয়াল করতেছি না, যে আমরা হয়তো তাকে সামান্য একটু পেইন যেন সে না পায়, অথবা অনেক সময় বলি আমরা যে ব্রেনে একটু ব্যথা পাইলো বা ব্রেনে কোনো ক্যাজুয়ালিটি হলো, এই জিনিসটা করার কারণে কিন্তু আমাদের মহিলারা সবগুলো সিজার করতে নিজেরাই আগ্রহী হয়। বেসিক্যালি এটা কিন্তু ন্যাচারাল ফ্যাক্টর। আপনি যদি অস্ট্রেলিয়া দেখেন 98% নর্মাল ডেলিভারি হয়, বাংলাদেশের কেন উল্টাটা হবে? 65% সিজার হচ্ছে। এই সিজারটা করার কারণে কি হচ্ছে, ওই মহিলা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, সে কিন্তু আর সুস্থ থাকতে পারছে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের করার অনেক কিছু আছে। আমরা যদি এটা প্রমোট করতে পারি ওয়ার্ল্ড লেভেলে এবং মানুষকে উৎসাহ দিতে পারি যে এটা ন্যাচারাল ব্যাপার এবং নর্মাল ডেলিভারি করতে হবে, তাহলে কিন্তু আমাদের আর্থিক সচ্ছলতা হইতই, প্লাস আমাদের এই অসুস্থতা থেকে আমরা রক্ষা পেতাম। মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা 16 কোটি ভিজিটরের কথা বলছি, মানে এটি কি র্যাপিডলি বাড়ছে কিনা নাকি কমছে? মানে র্যাপিডলি বাড়তেছে এবং পর্যায়ক্রমে বাড়ছে। আপনি জানেন নিশ্চয়ই যে উপকূলীয় অঞ্চল যেগুলো আমরা, স্যার বললেন যে চর অঞ্চল, হাওর অঞ্চল, যেমন আমি সম্প্রতি গিয়েছিলাম আমতলী একটা ক্লিনিকে, ওখানে 15,000 জনগণ একটা ক্লিনিকে লাইন দিয়ে বসে আছে, সিএসসিপি একজন ভদ্র মহিলা হাসি মুখে সেবা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে 15,000 লোককে সেবা দেওয়া তো আসলে দুঃসাধ্য ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। তা আমরা ওখানে বললো যে স্যার একটু মেডিসিন বাড়া দিলে ভালো হয়, বাড়িয়ে দিলে। আমরা ওসব স্যার বাড়িয়ে দিয়েছেন। এরকম অনেক ক্ষেত্রে আছে যে যেহেতু যদি স্যার বললেন যে রেশিও অনুপাতে যদি চিন্তা করি 18 কোটি গুণন 6, তাহলে কিন্তু কতগুলো প্রয়োজন পড়ে। এটা মনে হয়, আমার মনে হয় যদি আমরা জাস্ট প্রচারটা আমরা ঠিকভাবে করতে পারি বা আমাদের কাজগুলো আমরা ঠিকভাবে যদি ফাংশনিংটা আমরা ঠিকভাবে করি, সিএসসিপি যিনি থাকবে তার কাজটা যদি আমরা কি কাজ ঠিক টাইম মতো খোলা, সেবাটা দেওয়া যদি আমরা এনশিওর করতে পারি, রোগী বাড়বে এবং বাড়তেই হবে। 6,000 জনের জন্য একটি ক্লিনিক, কিন্তু এখানে কি হয়, মানে সবার জন্য কি সমান বরাদ্দ নাকি একটা আপনাদের কোনো প্যারামিটার আছে? এবারে এই মাসে হয়তো এত চাহিদা আসলো, পরের মাসে বাড়াই দিলেন, এরকম কিনা? মানে এটা হলো অনেকটা আমরা জনসংখ্যার অনুপাতে, এটা উপজেলা হেলথ অফিসার যিনি আছেন, আমরা যখন পাঠিয়ে দিই যে কতগুলো প্রয়োজন আছে, জনসংখ্যা কার কতগুলো ওয়ার্ড, অনেকটা সংখ্যা অনুপাতে। যেমন আমরা অনেক ক্ষেত্রে কার্টুন করা হয়, এগুলো যেগুলো বড় উপজেলা সেখানে 5 কার্টুন, যেগুলো মিডিয়াম 4 কার্টুন, যেগুলো একটু ছোট 3 কার্টুন। তারপরেও চাহিদা যদি কারো বেশি প্রয়োজন পড়ে আমাদের স্টকে থাকে, আমরা দিয়ে দিই। মেডিসিনে এই পর্যন্ত স্যার আসার পরে ঘাটতি নাই, এখন পর্যন্ত আমরা মেডিসিনে আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি।
মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই যে মানে আপনি জয়েন করার হয়তো 2 মাস বা 2.5 মাস পরে একটা সংবাদ সম্মেলন হলো আর কি, আমরা বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম সহ অনেক সাংবাদিকরা এখানে গিয়েছে, আপনি দেখলাম যে খুব ভাইব্রেন্ট আলোচনা করেছেন ওখানে। মানে আমরা নতুন করে হোপ পেলাম যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, যদি অনেক দূরে একটি অফিস, কিন্তু বেশ এনজয় করেছি আমরা। কিন্তু এর পরেও আবার দেখলাম যে কিছু আলোচনা সমালোচনা, নানান একটু সংকট টঙ্কটও তৈরি হলো। আপনারা যেভাবে কাজ করার স্বপ্ন দেখলেন বা মনে হচ্ছে ওটা কোথাও কোথাও আবার একটু ম্রিয়মানও হয়েছে আর কি, যে একটু জটিলতার মধ্যে। মানে এই আলোচনা সমালোচনাগুলো কি আসলে, মানে আমরা তো বেশি ভেতরে ঢুকিনি, আপনার কাছে জানতে চাই। এটা আপনি জানেন যে এটা যখন প্রথমে এটা অপারেশনাল প্ল্যান ছিল, প্ল্যান থেকে এখন রেভিনিউতে চলে গেছে। এই আপনি জানেন যে এই গভর্নমেন্টের একটা বড় সফলতা হচ্ছে যে এই 14,000 সিসিপি কিন্তু সরকারি করা হয়, তাদেরকে সরকারি বেতন দেওয়া হচ্ছে, তাদেরকে ইএফটির মাধ্যমে এখন বেতন দেওয়া হচ্ছে। যে আমরা যেভাবে বেতন পাই তারাও কিন্তু সেই সরকারি ওই সিস্টেমে বেতন পাচ্ছে। তাদের যেসব ফান্ড তাদের পাওয়ার কথা এগুলো আমরা বিকাশের মধ্যে পাঠাই দিচ্ছি। এটি কিন্তু এই সরকারের সফলতা। তো এত বড় সফলতা এই সরকারে, এটা তো ম্রিয়মাণ হতে পারে না। এইখানে কিছু লিমিটেশন আছে। আমাদের যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের কিছু প্রায় 600 জনের মতো যাদের চাকরি নিয়ে একটু হয়তো ভুল বোঝাবুঝির কারণে তাদের চাকরিটা সেই সময় রেভিনিউতে যায় নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় চেষ্টা করতেছে, আমরা চেষ্টা করতেছি। আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যে হয়তো হয়ে যাবে, কারণ তারা দুই বছর যাবৎ বেতন পাচ্ছে না। এটা অবশ্যই একটা কষ্টকর ব্যাপার। তারা চাকরি করতেছে, ডিউটি করতেছে, সো দ্যাট তাদের এটা আমি মনে করি যে হক, তারা এটা ইনশাল্লাহ পাবে। তো ছোটোখাটো একটা নতুন অফিস তৈরি করতে গেলে এইটা আসলে একটু কিছু লিমিটেশন তো থাকতেই পারে, সেই কারণে এগুলো হয়তো আছে। আর আপনি জানেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো হয় সেগুলোতে আমরা মেইনটেনেন্সের জন্য হয়তো বাজেট রাখতে পারি না বা রাখা সম্ভব হয় না, যে কারণে এই বিল্ডিংগুলোর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখানে কিন্তু সুযোগ আছে, আমাদের অনেক বড় ধরনের একটা সুযোগ আছে। সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেক্টরে সবগুলা জেলা লেভেলের সবগুলো ডিপার্টমেন্ট কাজ করে, যেমন জেলা পরিষদ কাজ করে, উপজেলা পরিষদ কাজ করে, ইউনিয়ন পরিষদ কাজ করে, ডিডিএলজি কাজ করে। এদের সবার কিন্তু ফান্ড আছে। এবং আপনি জেনে রাখবেন যে উপজেলা পরিষদ মানে ইউনোর কাছে 30% টাকা বাজেট আছে, যেটা স্বাস্থ্য খাতে খরচ করার কথা। এবং আমরা সেটা 20টা জেলায় আমরা অলরেডি সভা সেমিনার করছি, করার পরে ওদেরকে যখন অ্যাক্টিভ করছি, ডিসি এবং ইউনো বলে দিয়েছে যে কমিউনিটি ক্লিনিকে যা যা প্রয়োজন, ডায়াবেটিক মেশিন, প্রেশার মেশিন, অথবা ওই কমিউনিটি ক্লিনিকের সামনে যদি গর্ত থাকে সেটা পূরণ করা, গাছ লাগানো, ফেন্সিং করে দেওয়া, রং করে দেওয়া, ফ্যান লাইট, যদি কোনো প্রবলেম থাকে সব কিছু তারা করে দিতে যাচ্ছে। এবং এখানে তার বাজেট আছে, এই কারণে কিন্তু এটাকে আরও অ্যাক্টিভ করা সুযোগ আছে আমাদের অনেক বড় ধরনের। আর আপনি আরেকটা জিনিস একটু না বললেই নয়, মানে আমি খুব এক্সাইটেড হয়ে যাই আর কি। এইটা আমাদের বর্তমান যে চিফ অ্যাডভাইজার আছেন প্রফেসর ইউনুস, আজ থেকে প্রায় 25-26 বছর আগে যখন বাংলাদেশের যখন দেখা গেল যে বাচ্চাদের চোখে কম দেখতেছে, তখন কিন্তু উনি একটা ইনিশিয়েটিভ নিছেন। ইনিশিয়েটিভটা হচ্ছে কি, ওনার একটা গ্রুপ বলছে যে এদের ট্রিটমেন্টের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, দ্যাটস ট্রু, তারা সেই লাইনে গেছে। কিন্তু প্রফেসর ইউনুস কিন্তু লাল শাকের বীজ গোটা বাংলাদেশে ছড়ায় দিছে। লাল শাক খেলে, ছোটো মাছ খেলে চোখে ভালো দেখবে, এই যে প্রমোটিভ কাজটা উনি করছেন, এটা কিন্তু একটা পায়োনিয়ার ফ্যাক্টর। আমাদেরকে কিন্তু এটা ফলো করার অনেক বড় সুযোগ আছে। আপনি জানেন যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলোর হচ্ছে মেইন ফোকাস হচ্ছে কারা, যারা মহিলারা তো সেবা এখান থেকে নেয়, ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে যে যারা প্রেগনেন্ট লেডি এখানে আসে, প্রতি মাসে তারা আসার পরে তাদের প্রতি মাসের হাইট, ওয়েট এগুলো চেক করা হচ্ছে, তাদেরকে 3 ধরনের ভিটামিন দেওয়া হচ্ছে, এগুলো তারা নিচ্ছে। এবং বাচ্চারা যখন আসতেছে, নিউনেটাল বেবি থেকে শুরু করে যারা আসে, তাদের জন্য প্রতি মাসে তাদের ডেভেলপমেন্টটা কী হচ্ছে সেটা দেখা হচ্ছে, তাদের যদি ভিটামিন ওষুধ লাগে সেটা দেওয়া হচ্ছে, অসুস্থতা হলে তাদের জন্য ওষুধ দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটা বড় ফ্যাক্টর যে এই মহিলারা উপজেলায় যাওয়ার মতো তাদের সময় এবং ফাইন্যান্স তাদের কিন্তু থাকে না, সো দ্যাট এইখানে যে সুযোগটা তারা পাচ্ছে, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সুযোগ। ডাক্তার আসিফ মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আপনাদের কোনো টানাপোড়েন আছে কিনা, তৈরি হচ্ছে কিনা, বা স্বাস্থ্য সংস্কার কমিশন, আমরা দেখলাম যে এর মধ্যে কমিউনিটি হেলথ ক্লিনিক নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, মানে এটি কিভাবে চলবে, মানে সে ব্যাপারে তাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা, বা অন্য কারো আছে কিনা, অন্য কোনো মন্ত্রণালয়, সেই ধরনের কোনো জটিলতা আপনারা পড়েছেন কিনা? এখন পর্যন্ত আমাদের সেরকম কোনো জটিলতা নাই।
স্বাস্থ্য সংস্কার, 3টা সংস্কার কমিশন মূলত এই বিষয়ে কথা বলেছে। স্বাস্থ্য সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা করেছেন, তার মধ্যে যদি মোটা দাগে বলা যায় যে কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন, তারপরে এর যারা কর্মরত কর্মী আছেন যারা সিএসসিপি তাদের পদবীর পরিবর্তন এবং তারা তো 6 দিন সপ্তাহে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ করেন, এই ওয়ার্ক শিডিউলটা হয়তো একটু চেঞ্জ করে তারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করার প্রস্তাবনা করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের এনগেজমেন্ট আরও বাড়ানো, এই ধরনের কিছু প্রস্তাবনা আছে। এগুলো একেবারেই পলিসি লেভেলের ব্যাপার, তারা মন্ত্রণালয় যদি বা সরকার যদি মনে করেন অবশ্যই করবেন, এতে কোনো মানে সার্ভিস ডেলিভারিতে বিগ চেঞ্জ আসবে না। আর স্যার যেটা বলেন, নতুন একটা অফিস যখন হয় তখন তো আসলে একটু মানে কার কি কর্মপরিধি এটা বুঝতে প্রথমে একটু সমস্যা হয়। টানা পড়েন এটা বলা চলে না, বরং আমি এখন বলবো যে আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের সাথে অধিদপ্তর এবং মিনিস্ট্রির সম্পর্ক অনেক ভালো। আর এই প্রসঙ্গে আমি আর একটু বলি যে আমাদের যে 3টা মেইন ম্যান্ডেট কমিউনিটি ক্লিনিকের, যে ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ ডিসপেন্সিং করা, প্রেসক্রাইব না, ডিসপেন্সিং মানে দেয়া, পাশাপাশি হচ্ছে হলো রেফারেল লিঙ্কেজ তৈরি করা, আর ওদেরকে আপনার কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে এদেরকে একটা তৈরি করতে। এই কমিউনিটি এনগেজমেন্ট যেটা, এটা আসলে খুব জরুরি। আমরা বাংলাদেশের মানুষের রোগের প্রকৃতি এবং বাংলাদেশের মানুষের জীবনযাপনের স্টাইল, অর্থনীতি সব কিছুকে চিন্তা করে আমরা সার্ভিস ডেলিভারি তো দেবই, পাশাপাশি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয় এসডিজির 2টা মূল টার্গেট, একটা হচ্ছে শিশু মৃত্যু কমানো, মাতৃমৃত্যু কমানো। এত কিছুকে মাথায় রাখতে গেলে তখন আসলে এই কমিউনিটি ক্লিনিকের একটা বড় অবদান আসে মানে চোখে পড়ে এবং এই সার্ভিস ডেলিভারিগুলো ইজি হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনার কাছে জানবো যে প্রস্তাবনা বা সুপারিশ বা নানান জায়গা থেকে নানা রকম এসছে, একটি কথা বলছিল যে কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন। মানে কমিউনিটি ক্লিনিক যেভাবে মানুষের একেবারে মুখে মুখে বা একদম হৃদয়ের ভিতরে মানে ওই যে সিল মারার মতো আর কি, মানে এটি পরিবর্তন যদি হবে কিনা আমি জানি না, মানে এটি কোনো ভালো সিদ্ধান্ত আসলে হবে কিনা। অত্যন্ত হাই লেভেলের পলিসির বিষয় এটা আসলে। মানে সেটা ওই নতুন নামটা কি প্রস্তাব যেটা করা হয়েছে সেটা নতুন নামটা এই পর্যন্ত আমরা আসলে আক্ষরিকভাবে ওইভাবে আমাদের কাছে আসেনি বা আমরা ওইভাবে শুনিও নি, বা আমাদের কাছে আমরা স্যার বলতে পারবেন এরকম স্যার আছে না স্যারের মাথায় আছে না, এরকম কোনো প্রস্তাবনা সরাসরি আসে নাই। এটা নানা ধরনের কথা হয় আসলে। 3টা সংস্কার কমিশন 3 ধরনের মতামত দিয়েছে, এই কারণে একটু ডিলেমার মধ্যে ছিল। কিন্তু আসলে এই কমিউনিটি ক্লিনিক যেভাবেই বলেন না কেন, মানুষ যেভাবে প্রচার হইছে, এখান থেকে মানুষ আর ব্যাক করতে পারবে না। অফিসিয়াল নাম যদি কোনো কারণে চেঞ্জ করে সেটা হয়তো ডিফারেন্ট থিং, কিন্তু এইখানে নাম চেঞ্জ করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে নিশ্চয়ই আমার মন্ত্রণালয় এবং সরকার এটা বিবেচনা করবে। যেমন এক ধরনের কথা একটু আসছিল যে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোকে এনজিওদের মাধ্যমে আমরা পরিচালনা করতে পারবো কিনা, কিন্তু আমাদের মন্ত্রণালয় কিন্তু স্টেট বলে দিয়েছে যে না, আমরা তো এনজিওদের সব সহযোগিতা নিব, কিন্তু এনজিওদের মাধ্যমে আমাদের সরকারি একটা প্রতিষ্ঠান পরিচালিত হবে এটা তো হতে পারে না। আমি খুবই আশাবাদী, এই কারণে আশাবাদী, যেমন ঝিনেদেতে আমরা যখন প্রোগ্রাম করলাম ওখানে একজন ইওনোকে দেখলাম, সে 17টা কমিউনিটি ক্লিনিক 17 লক্ষ টাকা দিয়ে দিছে। ঔষধ কেনার প্রয়োজন বা অন্য যে কোনো জিনিস কেনার প্রয়োজনের জন্য সে অলরেডি এটা দিয়ে দিয়েছে। রাজিয়া সুলতান। আমরা যখন কক্সবাজারে গেলাম, কক্সবাজারে একটা কমিউনিটি ক্লিনিক দেখে আমি আরও বেশি আশান্বিত হইলাম। কেন? ওখানে ডায়াবেটিক প্রেশার ফাইন্ড আউট করার পরে, আর্লি ডিটেকশন করার পরে, ওখানে কিন্তু যারা যারা প্রেশার আছে বা ডায়াবেটিক আছে তারা একটা গ্রুপ সকালে হাঁটতেছে আর একটা গ্রুপ বিকালে হাঁটতেছে, এবং ওখানকার যে কমিউনিটি গ্রুপটা আছে আমাদের, সেই গ্রুপটা এটা মনিটর করতেছে নাম লিখে লিখে। তো সো দ্যাট এইখানে একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু আমাদের তৈরি হয়েছে। আমরা যখন পঞ্চগড়ে গেলাম, ওখানে দেখলাম যে আমাদের সাংবাদিক ভাইরা বলতেছে যে আমার উপজেলায় যতগুলা কমিউনিটি ক্লিনিক আছে সবগুলো আমরা প্রেশার মেশিন আমি সাপ্লাই দেবো নিজেই। সাংবাদিক এই কথাটা বলছে, তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কোথায় চিন্তা করেন। আমি যখন গঙ্গাচড়ায় গেলাম, ওখানে একজন বিজনেসম্যান যিনি ইটভাটার মালিক, উনি বলছে যে আমার উপজেলায় যতগুলো মেশিনপত্র যা কিছু লাগবে সব আমি দিয়ে দেবো, এইটা নিয়ে আপনাদের সরকারকে চিন্তা করতে হবে না। এই যে মানুষের ইনভলভমেন্টটা, এটা কিন্তু কমিউনিটি ইনভলভমেন্ট শুধু না, প্রশাসনের সব লেভেল কিন্তু আমাদের যদি ইনভলভ আনতে পারি,
তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটি ক্লিনিক আসলে আরো অনেক দূরে মানে যেতে কিন্তু পারবে। ওই জায়গাতে ডাক্তার আসিফ মাহমুদ আপনার কাছে জানতে চাই যে এই যে ইনভলভমেন্ট প্রয়োজন, আপনি যদি যোগাযোগ না করেন, না যান, কথা বলেন, মানে সেটা কি আসলে হয় কিনা, নাকি এটার জন্য একটা স্টিমুলেশন প্রয়োজন আসলে? আপনি আপনি ঠিকই বলেছেন, আসলে এটার জন্য অবশ্যই স্টিমুলেশন হিসেবে যোগাযোগটা খুবই প্রয়োজন। এবং আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে যেসব জায়গায় কমিউনিটি এনগেজমেন্টটা বেশি, এখানে একটু বলা প্রয়োজন যে কমিউনিটি গ্রুপ নামে একটা ম্যানেজমেন্ট গ্রুপ আছে, যেহেতু পিপিপি মডেলে চলে, ওখানে সরকারের পক্ষ থেকে তো সিএসসিপি কাজ করেন, সে ওই গ্রুপের সদস্য সচিব আর সভাপতি হচ্ছে ওই ওয়ার্ডের যিনি নির্বাচিত মেম্বার, আর জমিদাতা যিনি, তিনি হচ্ছেন সহসভাপতি, এবং একজন মহিলা মেম্বার হচ্ছেন আরেকজন সহসভাপতি। পাশাপাশি ওই কমিউনিটির বিভিন্ন ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশা এবং বিভিন্ন গোষ্ঠী থেকে সদস্য নিয়ে 13 থেকে 17 সদস্যের একটা কমিটি। আমাদের অভিজ্ঞতা বলে যে যারা এইটাকে ওন করে তাদের ক্লিনিকটা ভালো চলে। আমি একটা উদাহরণ এই মুহূর্তে দিতে চাই যে আপনার আমার সুযোগ হয়েছিল দিনাজপুরে চিরির বন্দরে একটা কমিউনিটি ক্লিনিক ভিজিট করা। ইনফ্যাক্ট একটা ইউনিয়নে আমরা 2টা ক্লিনিকের 2টা গ্রুপকে নিয়ে বসেছিলাম। তো ওদের একটা লোকালি ফান্ড থাকে এবং সেখানে সাধারণত 500, 1000, খুব বেশি হলে 5000 টাকা এরকম থাকে। ছোটোখাটো মেরামত, বিদ্যুতের বিল দেয়া, এসব এই কাজগুলো করা হয়। তো একটা গ্রুপ বললো তাদের কাছে 10,000 টাকা। তো আমরা খুব খুশি হলাম এবং তাদের অ্যাপ্রিসিয়েট করলাম। তখন আরেকটা গ্রুপ বলছে, তারা উসখুস করছে কিছু একটা বলার জন্য। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ফান্ডে কত? তারা বললো 12 লাখ টাকা। মানে আমরা বললাম যে আর এখানে মিটিংয়ের চেয়ে বরং আমরা ওইটা ভিজিট করতে যাই। এবং গিয়ে দেখলাম আসলে তারা ওন করে, মায়েরা এসে বসার জন্য ওই ছোট্ট 5% জায়গা, এখন তো 8% জায়গা দেওয়া হয়, ওইটুকুর মধ্যে তারা একটা বসার জায়গা করেছে, একটা শেড করেছে, তারপরে ছোট ছোট মানে ওইটাকে সাজানোর জন্য একটা ইফেক্টিভ ওয়েতে বাচ্চাদের জন্য একটু একপাশে দোলনা করা, ছোট বাচ্চাদের ওজন মাপার জন্য একটা ঝুলানো যে ওজন মাপার মেশিন, এগুলো করা। আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিউটি এইটাই, সৌন্দর্যটা এটাই। আমি একেবারে শেষ প্রশ্ন হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান আপনার কাছে জানতে চাইবো যে মানে আপনি আসার পরে অনেক কিছু হয়তো অনেক স্বপ্নের কথা বলেছেন গণমাধ্যমে, মানে কোথায় রেখে যেতে চান, কি ইচ্ছে করছে আপনার, মানে কমিউনিটি ক্লিনিক নিয়ে আপনার পরিকল্পনা কোথায় শেষ হলে আপনার ভালো লাগবে বাস্তবায়ন হলে? আমি চাই যে আমাদের মানুষজনের যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, এইটাকে আমরা শুধু ক্লিনিক্যাল সেক্টরকে ডেভেলপ করতে চাই না, আমরা প্রমোশন এবং প্রিভেন্টিভ সেক্টরটাকে আরও বেশি ডেভেলপ করতে চাই। আমরা ছোটোবেলার থেকে যদি স্কুল গোয়িং বাচ্চাদেরকে, যারা স্কুলে যায় না তাদেরকে, বয়স্ক লোকজনদেরকে, যারা 60 বছর পার হয়ে গেছে যে মানুষজনে, তাদেরকে আসলে ফ্যামিলিগতভাবে হোক বা আমাদের সমাজও কিন্তু এখন ওইভাবে মূল্যায়ন করতে পারে নাই। আমরা যদি তাদের সেবাটাও করতে পারি, তাদের যদি মানে স্বস্তিতে অন্তত রাখতে পারি, এইরকম একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা প্রমোশন এবং প্রিভেন্টিভ এই 2টা সেক্টরকে যদি আলাদাভাবে চিহ্নিত করে এবং এটার মধ্যে যদি মানুষজনকে এনগেজ করতে পারি, আমার চিন্তাভাবনা এরকম যে আমি মানুষজনকে একটা কিছু দিয়ে যেতে পারবো। আর এখানে অনেক বড় ধরনের একটা সুযোগ যেটা আছে, এই সুযোগটাকে আমি কাজে লাগাইতে চাই। আপনি সর্বশেষ আমরা যখন মুন্সিগঞ্জে একটা প্রোগ্রাম করে আসলাম, আমি কিছুদিন আগে খবর পেলাম মুন্সিগঞ্জের ডিসি ইউনো তারা ওই যারা আমাদের সিএসসি পেয়েছে তাদের কাছে রিকুইজিশন নিছে, কি কি জিনিস প্রয়োজন সবগুলো তারা কিনে দিয়েছে। তো এইটা কিন্তু আমাদের কমিউনিটি ইনভলভমেন্ট, বহু লোক আছে যারা সহায়তা করতে চায়, কিন্তু আমরা হয়তো তাদের কাছে এই সহায়তাটা চাইতে পারি নাই। এই যে প্রচারণাটা দরকার ছিল, এটার একটা ঘাটতি আমার কাছে মনে হয়েছিল। আমরা এই জন্য চেষ্টা করতেছি যে আমরা এই প্রচারণাটা চালাবো, মানুষজনকে জানাবো এবং প্রয়োজন মতো আমরা এটা চাইবো। আমার ধারণা যে মানুষজন এই সহায়তা এগিয়ে আসবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের 3জনকেই কমিউনিটি ক্লিনিকের একটি পুরো চিত্র আমাদের সামনে উপস্থাপন করবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। যে বা যারা কমিউনিটি ক্লিনিক চিনেছেন, গিয়েছেন, তারা হয়তো বেঁচে গিয়েছেন বরং, কারণ আমরা দেখি যে একটি টারশিয়ারি লেভেলের হাসপাতালকে মানুষ তার অতটা নিজের মনে করে না, কিন্তু এটি কমিউনিটি হেলথ ক্লিনিককে কিন্তু একেবারে নিজের প্রতিষ্ঠান মনে করেন বলেই কেউ কেউ এটা সাজিয়ে দিয়ে আসেন, তার ঘরের একটি কোনো বিষয় অন্য মানুষের উপকারের জন্য রেখে আসেন।
তো আমরা চাই যে কমিউনিটি স্বাস্থ্য সহায়তা, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট যদি মনে করে এই যোগাযোগটা বাংলাদেশে বাড়াবে। আমরা গণমাধ্যমে দেখি একটি রোগীর 1 কোটি টাকা প্রয়োজন, 3 দিনের মধ্যে টাকা উঠে যায়। মানুষের কাছে প্রচুর টাকা আছে, ভালোবাসা আছে, এই যোগাযোগ স্থাপন করতে পারলে সবাই যদি এগিয়ে আসে, আমার মনে হয় যে 16 কোটি কেন, একসময় হয়তো আমরা দেখব যে 32 কোটি ভিজিটর এসছে, এবং যত বেশি মানুষ আসবে তাদেরই লোডটাই কিন্তু ঢাকা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা টারশিয়ারি লেভেলে কমবে এবং মানুষ সুস্থ থাকবে। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।